ইউটিউবার আটক কেন? দেশদ্রোহিতা। আমরা কালকে থেকে সবাই জানি জ্যোতি মালহোত্রা, ইয়েস, একটা বিশাল বড় নাম, হরিয়ানার একটা অনেক বড় ইউটিউবার, 3.77 লাখ যার ফলোয়ার, সে আটক কিসে? জাসুস। সত্যিকার জাসুস বনেছিল? দেশদ্রোহী আজকাল এই ওয়ার্ডটা আমরা খুব শুনছি এবং এই ওয়ার্ডটা এখন খুব সময় উপযোগী, কারণ আমাদের দেশ মানে আমাদের ভারত মা এখন মোটামুটি একসাথে অনেকগুলি শত্রুর সম্মুখীন, তাই তো? সেখানে শস্যের মধ্যে যদি ভূত থাকে সেটা সামলানো বহুত মুশকিল। বাইরে লড়বো না ভেতরে লড়বো, এটা অনেক বড় কথা। তো কী করে সেই জ্যোতি মালহোত্রা, যাকে কিনা বলা হয় জো, ও নিজেকে পরিচয় দেয় জো বলে, তার ফেসবুক ফলোয়ার 3.72, ইউটিউব 3.77 এবং ইনস্টাগ্রাম 1.77। তো সেখানে দাঁড়িয়ে তার তাহলে কি করে সে এভাবে দেশদ্রোহী হয়ে গেল? প্যার তুমকো ভি হ্যায় প্যার হামকো ভি হ্যায়। বাবা ইলেকট্রিক অফিসে কাজ করতেন, সেখান থেকে রিটায়ারমেন্ট পেয়েছেন। লোয়ার মিডিল ক্লাস ঘর, যেটা আমি দেখলাম হিসারে, হরিয়ানা হিসারে। কোভিড টাইমে চলে এসেছিল হিসারে, তারপর ওরা যায়নি। প্রথমে দিল্লিতে কাজ করতেন উনি, তারপর এখানে চলে আসার পর রিটায়ারমেন্টের পর এখানে থাকেন। তাহলে আজকালকার মেয়ে, বাবা এবং তার সাথে তার বাবার দুই ভাই আর ওখানে থাকে। বাবা এবং মার তালাক হয়ে গেছে, মানে ডিভোর্স হয়ে গেছে। তো বাবা মানে চাচা বাবার সাথে ওখানে থাকে। বললো, ওর বাবা ইন্টারভিউ দিল, মেয়ে মেরা দো ভাই আর বেটি, মানে ওনার দুই ভাই, এক ভাইকে দেখলামও বেশ বয়স্ক শুয়ে আছেন। তাহলে এরকম একটা পরিবেশে একটা মেয়ে, ইয়াং মেয়ে, তরতাজা যৌবনবতী কোনো মেয়ে যদি থাকে, তার অনেক চাহাত, অনেক খোয়াইশ। তাছাড়া তার বিয়ের বয়স হয়েছে, কারণ অ্যাকর্ডিং টু নিউজ তার বয়স প্রায় 33-34 বছর। 33 তো হবে, 32-33 ধরে নাও, 33-34 না হলো 32-33 বছর। তো এবং হরিয়ানাতে থাকা সত্ত্বেও যথেষ্টভাবে বিকিনি পরেও বেশ ভিডিওটির মানে ফটো আপলোড করা। তুমি বলবে হ্যাঁ ইউটিউবার তো এরকম পড়তে পারে, এক্স্যাক্টলি পড়তেই পারে, কিন্তু সবাই পড়ে না, স্পেশালি হরিয়ানা সাইডের মেয়েরা একটু ঢেকে ঢুকেই থাকে, ঘুঙ্গোটা থাকে। আমি বলছি না ঢেকে মানে একদম বিকিনি, একদম পুরো নাবি টাবি একদম পুরো ওসব দেখে। তবে হ্যাঁ, সি সাইডে গিয়ে কে মানুষ ওই চুড়িদার পরে শাড়ি পরে যাবে? নিশ্চয়ই যাবে না, তখন বিকিনি পরবে, আর সে বিকিনি পরেই থাম্বনেল দেবে। এটাও যেমন সত্য, তেমনি এটাও সত্য, জীবনে বাঁচতে গেলে, কিছুটা আনন্দ ফুর্তি করতে গেলে টাকার প্রয়োজন। সেই টাকাটা যদি রোজগার করার কোনো উপায় না থাকে, তখন সোজা আঙ্গুলে ঘি না উঠলে পরে বাঁকা আঙ্গুলে ঘি উঠাতে হয়। মাহীন ঘরে সে বড় হয়েছে, তাই সেখানে তার হয়তো অনেক চাহাতি ডুবে গেছে। 2018 না 19-এ বোধ হয় চলে এসেছে ওরা কোভিডের সাথে সাথে হিসারে। আর এর আগের থেকে ও ছোটো ছোটো ভিডিও বানাতো, সেরকম একটা পপুলারিটি হয়নি। কোভিড পিরিয়ডে সে ভিডিও শুরু করেছিল, কিন্তু ধীরে ধীরে বিভিন্ন লোকেশন দিতে দিতে, যেহেতু ট্রাভেল, সে বিভিন্ন কান্ট্রিতে ঘোরার ভিডিও শুরু করলো দিতে। মোটামুটি হচ্ছিল। হঠাৎ করে 2023-এ আসলো সুনহারা মৌকা। কিভাবে আসলো? ড্যানিশ বলে একটা ছেলে বলাটা ভুল, পাকিস্তানের হাই কমিশন অফিসে যে কাজ করে, যেখানে কাজ করতো আমাদের এখানে এজেন্ট হিসাবে, নট আমাদের, ওদের এজেন্ট হিসাবে। সে তাকে 13 মে প্রথম কথায় ভারত সরকার দেশ ছাড়া করেছে। পাকিস্তান যাওয়ার জন্য ভিসার অ্যারেঞ্জমেন্ট করার জন্য তাকে যেতে হয়েছে পাকিস্তান হাই কমিশনে। সেখানে যাওয়ার পরেই পরিচয়ের পরেই নাম্বার আদান প্রদান। সে আদান প্রদানের মাত্রাটা এতটাই বেড়ে গেছে, তাকে পাকিস্তানে একদম হাই কোয়ালিটির প্রোটেকশন দিয়ে রাখা হয়েছিল, সিকিউরিটি দিয়ে রাখা হয়েছিল। আমরা ভারতীয়রা পাকিস্তানে গেলে পরে বিশেষ বিশেষ জায়গাতে মানে লেখা থাকে পাসপোর্টে যে সব জায়গায় আমাদের অবারিত দ্বার থাকে না, তার জন্য ছিল অবারিত দ্বার। ঠিক তেমনি পাকিস্তানিরা যখন ভারতে আসে, তার জন্য কোনো থাকে না অবারিত দ্বার। নির্দিষ্ট কিছু লোকেশন থাকে, তুমি যেই লোকেশনটা নিয়ে আসবে সেই লোকেশনটার বাইরে কোথাও যেতে গেলে বা ঘুরতে যে আসলাম কলকাতার ভিসা নিয়ে, চলো একটু ঘুরে আসি গিয়ে গোয়া কাশি, না, হবে না। পাকিস্তানিদের বাকিদের সাথে এতটা থাকে না, কারণ আমরা জানি প্রচুর ইউকে আমেরিকান ট্যুরিস্ট পুরো ইন্ডিয়া ঘুরে বেড়ায়, কিন্তু পাকিস্তানিদের জন্য একটা আমাদের লিমিটেশন আছে। সেখানে সে মেয়েটাকে হাই সিকিউরিটি গার্ড দেওয়ার কি মানে হতে পারে? এবং সে সম্পূর্ণ নিখরচায় পাকিস্তানে ছিল, বিভিন্ন বড় বড় হোটেলে, গেস্ট হাউসে, এবং পাকিস্তানেরই যে আর্মির যেগুলি থাকে গেস্ট হাউস, ওইগুলি তো সে ছিল। কি পরিচয়? ইউটিউবার পরিচয়? এত ভালো ইউটিউবার?
মাত্র তো 3.77 লাখ। যদি বুঝতাম 1 কোটি 1.5 কোটি সাবস্ক্রাইবার, তাও বুঝতে পারতাম যে 2-3 কোটি লোকের কাছে তাও তো না। আচ্ছা, সে যে ভিডিওগুলি করেছে তার মধ্যে মোস্টলি পপুলেটেডের মধ্যে আমি গিয়ে দেখলাম 10টার মধ্যে 6টা ভিডিও হচ্ছে পাকিস্তানকে নিয়ে, এবং পাকিস্তানকে মানে সবার নজরে একটা খুব ভালো দেশ, খুব হসপিটালিটিতে খুব বিশ্বাস করে, পাকিস্তানের লোকরা ভীষণ গেস্টকে সম্বর্ধনা জানায়, ব্লা ব্লা করে দুনিয়ার নজরে একটা অন্যরকম কান্ট্রি বলে প্রেজেন্টেশন দেওয়া হয়েছে। এবং সেই ভিডিওগুলি 1.2 করোড় 3.4 করোড় করে ভিউজ পেয়েছে। কারণ কি, খুদ পাকিস্তান সরকার সেই ভিডিওগুলিকে, গভর্নমেন্ট অফ পাকিস্তান প্রমোট করেছে। ওই ভিডিওগুলিকে দেখানো হয়েছে পাকিস্তানের মানে মানচিত্রতে, দেখো ভারতীয় হয়ে সেরে কিভাবে আমাদের দেশটার সুনাম করছে। এছাড়া শুধু নট অনলি পাকিস্তান, ও চায়নাতেও গেছে এবং সেখানেও তাকে দেওয়া হয়েছে, হ্যাঁ তাকে দেওয়া হয়েছে সিকিউরিটি গার্ড এবং ওইখানকার গেস্ট অফ দ্য কান্ট্রি। কি অধিকারে? পাকিস্তান আর চীন দুটোই আমাদের বেশ ভালো বন্ধু, তাই নয়? তো সে 2 জায়গাতেই সে গেছে এবং 2 জায়গাতেই সে বেশ বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্যপূর্ণ একটা ইসে পেয়েছে, কি বলে তোমার অভ্যর্থনা পেয়েছে। ভারত সরকার অবশ্যই কোশ্চেন মার্ক তো আসবেই। সে ড্যানিশের সাথে পরিচয় হওয়ার সূত্রে পরিচয় হয়েছে শাহজাদ রানা নামে আরেকটা মানুষ, সেও কিন্তু পুরোপুরি জড়িয়ে আছে আইএসআইয়ের সাথে। এবং এই মেয়েটি এতটাই শান্তশিষ্ট, সেই রানাকে, শাহজাদ রানার নাম তার ফোনে সেভ করা আছে জেট রান্ধওয়া বলে। রান্ধওয়া একটা আমাদের ইন্ডিয়ান টাইটেল, তো সেই নামটা আমাদের হিন্দু টাইটেল একটা, এখানে হরিয়ানা সাইডে আছে জেট রান্ধওয়া টাইটেলটা, সেরকম নাম দিয়ে সেভ। এবং পাকিস্তানের বিভিন্ন লোকের নাম অন্য নাম দিয়ে 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 তার ফোনের মধ্যে সেভ করা আছে। তারপর 2025 জানুয়ারি মাসে সে গেছে পেহেলগাঁও, এবং সেই পেহেলগাঁও থেকে মার্চ মাসে 2025 আবার সে গেছে পাকিস্তান। তারপর অপারেশন সিন্দুর সময় নো ওয়ার নো ওয়ার নো ওয়ার বলে অনেক ক্যাপশন, হ্যাঁ, এবং সেখানেও পাকিস্তানকে কোথাও না কোথাও হাইলাইট করার চেষ্টা করা হয়েছে। এই সব মানুষ, এবং যখন তার অ্যাক্টিভিটিগুলি, ভেবো না ইউটিউবারদের কথা, ইউটিউবারদের জিনিস ফলো করা হয় না। যখন ডেনিশের মোবাইল নাম্বারটাকে, কল লকটাকে খাংলাল যেটা বলে, মানে দেখলো ইন্ডিয়ার গভর্নমেন্ট, সেখানে কিছু ভারতীয়র নাম আসলো। তার মধ্যে 6 জন পাওয়া গেছে পাঞ্জাব অ্যান্ড হরিয়ানাতে। পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা একটা এমন জায়গা যেখানে ভারত মা কুট কুট করে বলবে, বাকি জায়গায় বলে না, বলে, আমি তো সেরকম ভাবে অন্য জায়গাতে এতটা দেখিনি। তোমরা জানো না অপারেশন সিন্দুর হওয়ার সময় পাঞ্জাবে কত মেয়েরা 18 থেকে 21 বছর চলে গেছে আর্মি ক্যান্টনমেন্টে ইন্টারভিউ দিতে, উইদাউট এনি স্যালারি। ওরা ভারত মায়ের জন্য লড়তে রাজি। আমরা যে পাই না যে পাঞ্জাব রেজিমেন্ট বা পাঞ্জাবিদের এত বড় বড় পোস্টে, ওরা কিন্তু একদম ভেতরটার মধ্যেই থাকে একটা আলাদা ফিলিংস। হরিয়ানা পাঞ্জাবিদের ভেতরে একটা অন্যরকম ফিলিংস। আমি যত দিনে থাকি আমি দেখি, ভারত মা বললেই এরা মানে একদম অন্যরকম, এই জিন্দাবাদ বা এই জিনিসটা না অন্যরকম থাকে। সেখানে দাঁড়িয়ে কি করে মালহোত্রা এরকম করতে পারে? ইয়েস, বারবার আমি মালহোত্রা বলছি কারণ টাইটেল অলসো ম্যাটার্স। সেখানে দাঁড়িয়ে আরও 6 জন ধরা পড়েছে। এর মধ্যে একজন আছে পাঞ্জাবি, টোটালি পাঞ্জাবি। সে কর্তারপুর যে মন্দিরটা আছে ওদের শিখদের জন্য যে ভীষণ পবিত্র স্থান বলা হয়, সেখানে গেছে। এবং সেখানে যাওয়ার পর ওইখানে কিছু পাকিস্তানি তার পরিচয় হয়েছে। এবং সে কতটুকু নোংরা হলে পড়ে, আমাদের ভারতের কয়েকটা ছাউনি, আমি নামগুলি নাই বা বললাম, কয়েকটা ছাউনি মানে আর্মির ক্যান্টনমেন্টের যে মূল জায়গাগুলি লোকেশন প্রোভাইড করেছে পাকিস্তানিদের। দেখতে গেছিল, দর্শন করতে গেছিল তাদের পবিত্র স্থান কর্তারপুরাতে পাকিস্তানে। আমাদের এখানে পাঞ্জাবি শিখরা বছরে 1-2 যায় তীর্থস্থানের মতো, যেমন করে আমাদের এখানে আমাদের গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন, এখন অযোধ্যা থাকে, তো ঠিক তেমনি এদের অমৃতসর স্বর্ণ মন্দির, দিল্লির বাংলো সাহেব গুরুদ্বার, ঠিক। আর পাঞ্জাবের ওইটা মানে পাঞ্জাব সরি আমাদের অপোনেন্ট দেশ, আমি দেশের নাম নেব না, অপোনেন্ট দেশের কর্তারপুরা এই জায়গাটাও খুব পপুলার ওদের মধ্যে। ওখানে যাওয়া মানে মাথা ঠেকা মানে অনেক বড় কাজ। সেখানে গিয়ে ওখানে যাওয়ার পর তার কিছু পরিচয় হয়েছে কিছু ওই ধরনের লোকদের সাথে, এবং সে এসে ভারতের কিছু ইম্পর্টেন্ট ছাউনির লোকেশন পাঠিয়েছে। ভাবতে পারছো? সে হচ্ছে আরেকটা।
এছাড়া আর দুজন ধরা পড়েছে, তারা দুজনই একসাথেই কাজ করতো, ইসমাইল আর কি। আচ্ছা, এরা দুজন কাজ করতো ওরকম জায়গায়, এবং বুঝতেই পারছো ওরাও ভারতের বিভিন্ন এয়ারফোর্স স্টেশনগুলির লোকেশনগুলি পাঠানোর চেষ্টা করেছে। লোকেশন তো ওদের কাছে থাকেই, রাডারে ধরাই পড়ে, বাট ভেতরে কিছু থাকে। তোমরা যদি এয়ারফোর্স স্টেশনে যাও, একটা বিশাল এরিয়া নিয়ে থাকে, সে এরিয়ার ভেতরে অনেক কিছু থাকে যেটা কিনা সিক্রেসি মেনটেন করতে লাগে। সমস্ত জায়গায় সমস্ত লোক যেতে পারে না, এই ব্যাপারটা কিন্তু থাকে। সেখানে এরা হয়তো কোনো কাজে গেছিল, কারণ এয়ারফোর্স স্টেশনের ভেতরে ঢুকতে গেলে তোমার গেট পাস লাগে। আর্মি ক্যান্টনমেন্টে ঢুকতে গেলে গেট পাস লাগে, গেট পাস ছাড়া ঢোকা যায় না। তুমি যখন সে গেট পাস নিয়ে ঢুকতে যাবে, হ্যাঁ, তখন কোনো কাজে ঢুকতে লাগবে। কাজে ঢোকার পর তুমি ওইখান থেকে এইখানে ক্যান্টিন আছে, এইখানে স্কুল আছে, এইখানে এটা আছে, সিনেমা হল আছে, কারণ এয়ারফোর্স স্টেশনের ভেতরে সিনেমা হল থেকে শুরু করে, ক্যান্টিন থেকে শুরু করে, স্কুল থেকে শুরু করে, হসপিটাল থেকে শুরু করে সব থাকে। তাছাড়া থাকে আমাদের ভারতীয় কিছু জিনিস, নাইবা বললাম মুখে, কি বুঝে নিও। এয়ারফোর্স তো এয়ারফোর্স নো ডাউট আমাদের দেশ মাতৃকার বন্ধনে থাকে। তো ওই ওয়ার্ডটা শব্দটা আমি ব্ল্যাঙ্ক করে দিলাম না, আমি নিউজ চ্যানেল না, আমি বলবো না, বুঝে নিও, যেটা দিয়ে আমরা অন্য দেশদেরকে দেখতে পারি। তো সেই জায়গাগুলি তো এইরকম করে এই ভারতের ভেতরে, মানে পাঞ্জাব হরিয়ানার ভেতরে, পাঞ্জাব হরিয়ানা আর এক দুজন যে তারা অরিজিনালি থাকে বাইরে, মানে ইউপির, এখানে ওরা কাজ করতে এসেছিল। আচ্ছা, একজনের নাম ইসমাইল, আরেকজনের নামে কি জানিয়েছিল। আর তো চিন্তা করে দেখো, এদেরকে পাওয়া গেছে, এবং জয়ের সাথে, মানে আমাদের জ্যোতির সাথে এদের কিন্তু একটু কানেকশন ছিল, কথাবার্তা হতো। আর রইল ড্যানিশের সাথে ওর এই পরিচয়, মানে এই চরবৃত্তি করার পর সে শুধু পাকিস্তান বা চায়না না, সে দুবাই গেছে, ভুটান গেছে, এবং পাকিস্তানের সাথেই মানে ঘোটপেচ করে সে কিছুদিন আগে গিয়ে এসেছিল ইন্দোনেশিয়া বালি। সেখানে যাওয়ার পরও সুইমিং পুলের সামনে বসেও দেখা যাচ্ছে কথা বলছে কার সাথে, প্রচুর লোক ছিল, প্রচুর ট্যুরিস্ট ছিল। কারণ জানো তোমরা ইন্দোনেশিয়া বালিতে এরকম জায়গাতে সি সাইডে প্রচুর, যদিও ওটা সুইমিং পুল ছিল, প্রচুর মানে অন্য কান্ট্রির লোক থাকে। সেখানেও সে যার সাথে ভাইচারা নেভাতে গেল, সেও একজন আমাদের অপোনেন্ট দেশের, হ্যাঁ। এবং তাকে সে বলল দু দেশের নাম ইন্দো অ্যান্ড দ্যাট অপোনেন্ট কান্ট্রি ভাই ভাই। এই কথাগুলি শোনার পর বা এই কথাগুলি কানে যাওয়ার পর ভাবা যায় যে আমরা তো বিশ্বাস করতে পারি। কি করে তাহলে র্যাডারে আসলো? ইউটিউবারকে তো র্যাডারে আসার কথা যে বললাম। ড্যানিশের কল রেকর্ড খাংলাতে গিয়ে কার সাথে ভারতের যোগাযোগ আছে, তখন পাওয়া গেল তার নামটা, ইন্ডিয়ান নেম, ইন্ডিয়ান তোমার ফোন নাম্বার তো চেনাই যায়, হ্যাঁ। আর কল লিস্ট, যেহেতু সে ইন্ডিয়াতেই ছিল, ইন্ডিয়াতেই ওই দেশের হাই কমিশনার হয়ে এখানেই কাজ করতো, তাহলে তার যে সিমটা সে ইন্ডিয়ান সিমই ইউজ করতো, সেই সিমটা, সেই নাম্বারটা নিয়ে কল লিস্ট দেখলেই তো বোঝা যাবে যে সে কার সাথে কথা বলতো। সেখানে আসলো তার সাথে কথা, এবং অনেক কিছু সে পাচার করেছে। কি পাচার করেছে? হিসারের কাছে কিছু ইম্পর্টেন্ট জায়গা, আমাদের ভারতের অনেক জায়গাতেই অনেক কিছু আছে থাকে, সেটা আমরা বলতে পারি না। পেহেলগাঁওতে যে জায়গাটাতে এই তাণ্ডব লীলাটা হয়েছে, সেখানের কিছু জিনিস ও রিলস করেছে, এবং মোটামুটি ওই জায়গাগুলিতেই কিন্তু অ্যাটাকটা হয়েছে। তাহলে ইনডাইরেক্টলি সে থ্রু রিলস, থ্রু ভিডিও এইভাবে সাপোর্ট করেছে। দেশদ্রোহীটা ওয়ার্ডটা বলাটা এত সহজ না। দেশের বিরুদ্ধে কাজ না করলে তুমি কাউকে দেশদ্রোহী বলতে পারো না। দেশের বিরুদ্ধে কাজেরও কিছু নিয়ম আছে। এখন একজন ইউটিউবার সে এক্সপ্লোর করার জন্য, এরকম প্রচুর আছে, শিবাজি টেবাজি, এরা বিভিন্ন দেশে যায়। এরকম আমি একটা সাধারণ গ্রামের মেয়ের ভিডিও দেখি, একটা মেয়ে, সে দেখলাম কদিন আগে শ্রীলঙ্কা গেল, তারপরে দেখলাম কদিন আগে দেখলাম দুবাই গেল। আমার অবাক, তার বাড়ি ঘরও সেরকম না, টাকা কোথা থেকে পায় সে? দুবাই, কারণ এমন কিছু ভিউজ হয় না, একটা ভিউ যদি অত রোজ ভিডিও দেয় না, 60টা ভিডিও যদি হয়, 1 লাখ করে ভিউজ যদি হয়, 8 into 8 64,000। তো ওইখানে ওরা যেই ডরমিটারিতে থাকা, খাওয়া দাওয়া, প্লেন ফেয়ার, গয়না কেনার পর কত টাকা থাকে, এটা ভাবতে আমার নিজেরই অবাক লেগেছে। এটা গ্রামের মেয়ে। তো এই জিনিসগুলি আমারও মাঝে মাঝে, আমি এই মেয়েটাকে খুব দেখি, আমার অবাক লাগে। একা একা এইভাবে দুবাইয়ের ফেয়ার বেশি, ও আবুধাবিতে গেছে না, না অন্য আরেকটা মেয়ে, সে কলকাতার বাঙালি মেয়ে, আমি তার চ্যানেলটা দেখি। সেখান থেকে সে আবুধাবিতে দেখালো কতটা বাস রুট যায়, এবং সেখানে সে গেল দুবাইতে। একটু অবাকও লেগেছে যে, এবং এরকম একটা কিছু জানে না, কিন্তু সব কিছু ও করতে পারছে একা একা। তো সেখানে এই ধরনের কাজগুলি করতে গিয়ে ওরা যে কোথায় কোথায় হারিয়ে যায়, এখন এটা বোঝা গেল। তো সেখানে এই মেয়েটা, মানে জ্যোতি, নাম তো আর না, নাম তো জ্যোতি,
তার বাবাকে যখন জিজ্ঞেস করা হলো, বাবা বললো সে আমাকে এত কিছু বলে যায় না, সে বলে দিল্লিতে থাকি, দিল্লিতে যায়, প্রায় সময় সে দিল্লিতে যায়, দিল্লিতে তো যাবে কারণ সমস্ত হাই কমিশনার বা ভিসা অফিসগুলি দিল্লিতে, এবং সে মাঝে মাঝে ভিডিও বানায়, সে ভিডিও থেকে রোজগার যা করে সেটাই করে। বাবার কি জানবে যে মেয়ে কটা ছেলের সাথে কথা বলে, কটা ছেলের সাথে কি বলে, সেটা তো জানা যায় না। তো দেশদ্রোহী এই ওয়ার্ডটা অনেকটা বড়, একটা মানুষকে কালপ্রিট করার জন্য, ক্রিমিনাল বানানোর জন্য অনেক কথা। তাহলে কি কারোর সঙ্গে কোনো মানে অন্য দেশের সাথে, যার সাথে আমার দেশে যুদ্ধ চলছে, তার সঙ্গে কথা বললেই কি আমি দেশদ্রোহী হয়ে গেলাম? নো। দেশদ্রোহী হতে গেলে তোমাকে দেশের বিরুদ্ধে কিছু কার্যকলাপ করতে হবে। কিরকম বিরুদ্ধে? প্রথম বিরুদ্ধে হচ্ছে সীমানা। আমাদের ভারতের সীমানা নিয়ে তুমি যে কাউকে এই সীমানাটা দেখাচ্ছ, এই কোনো দেশকে তুমি ছড়াচ্ছ সীমানা। তারপর আছে ইকোনমিক সিস্টেম, এমন কোনো কাজ করছে যেটা আমাদের ভারতের ইকোনমিক সিস্টেমে হ্যাম্পার করছে, তখন তাকে তুমি বলতে পারবে দেশদ্রোহী। আমাদের দেশে প্রচুর সিন্ধি নাগরিক আছে যারা কিনা আদবানি, মিরচান্দানি এরকম নিয়ে থাকে। আমরা জানি সিন্ধু প্রদেশে একটা আছে, আগে তো ভারতেই ছিল, এখন কিছুটা পোর্শন গুজরাটে আছে, কিছুটা পোর্শন আছে অপোনেন্ট কান্ট্রিতে। প্রচুর ওইখানে সিন্ধু প্রদেশের লোকরা, যাদের কিন্তু রিলেটিভরা এই ভারতে থাকে, কই তাদের সাথে তার নিশ্চয়ই ফোনে কথা হয়, তাদের তো অ্যারেস্ট করছে না যে কেন তুমি কথা বলছো। এমনকি প্রচুর অপোনেন্ট দেশের আদনান সামি টামির মতো সিঙ্গাররা, ওরা কিন্তু সবাই ওই দেশেরই ছিল, ওরা আমাদের এখানে এসে আমাদের সিটিজেনশিপ নিয়ে নিয়েছে, এখনো ভারতেই আছে, মুম্বাইতেই আছে। আচ্ছা, তাহলে কই তাদের তো অ্যারেস্ট করছে না। সীমা হায়দার, যদিও তার একটা কোর্ট কেস চলছে, বাট স্টিল সেখানে আছে, কারণ ওরা ওই অপোনেন্ট দেশের নাগরিকত্বটা ছেড়ে দিয়েছে। কাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে? যারা কিনা এই দেশের সাথে সম্পর্ক করা সত্ত্বেও, এই দেশে বিয়ে করা সত্ত্বেও ওই দেশের সাথে এখনো সিটিজেনশিপ নিয়ে আসছে। মানে এখনো পাসপোর্টের কালারটা নেভি ব্লু হয়নি, যেটা আমাদের কালার, ওই গ্রিন পাসপোর্ট কার্ড হোল্ডার। তো লং ভিসা নিয়ে আসার পর এখানে থেকে যাওয়ার, এটাও কিন্তু একটা ক্রাইম, তাদেরকে পাঠানো হয়েছে। কিন্তু এই যারা সিন্ধু প্রদেশের অনেকেই কথাবার্তা বলে, নিশ্চয়ই একটা দেখলাম পরিবার যাচ্ছে, তো ওনার ভাইয়ের মেয়ের বিয়েতে এসেছিল, মানে বুয়া, তো পিসি এসেছিল, তো সে নিশ্চয়ই ভাইয়ের সাথে, ভাইয়ের বউর সাথে, ভাইয়ের ছেলের বিয়ে, তো ভাই দাদা নিমন্ত্রণ করছে, তো দাদা বলছে নিশ্চয়ই কথা বলে, তাকে তো নিশ্চয়ই ভারত সরকারকে অ্যারেস্ট করছে না, এই কথা বলো, কি বলো না। যখন তোমার অ্যাক্টিভিটির মধ্যে ভারত বিরোধী কার্যকলাপ, সেই কার্যকলাপের মধ্যে কিন্তু 5টা পয়েন্ট দিয়ে দেওয়া আছে। সরকারের বিরুদ্ধে বিদ্রোহ, মানে ভারত সরকার যেটা চাইছে তবে সেটার বিরুদ্ধে ডাইরেক্ট তুমি বিদ্রোহ ঘোষণা করলে তখন তুমি দেশদ্রোহী। দেশের নিরাপত্তা, ওই যে বললাম যেটা এই মেয়েটা করেছে। আমাদের সিকিউরিটি, যেখানে আমাদের আর্মি, এয়ারফোর্স, নেভির মতো বিশাল বিশাল জায়গাগুলি আছে, সেই জায়গাগুলো তুমি কাউকে দেখিয়ে দিলে, কাউকে লোকেশন পাঠিয়ে দিলে, এবং কোথায় কি ইন্টারনাল সিকিউরিটি ব্যাপার আছে তুমি কাউকে পাঠিয়ে দিলে, সেটা হচ্ছে মূল কথা। হয় দেশের নিরাপত্তা এবং বর্ডার এরিয়া তুমি ক্রস করে ফেললে, বর্ডার এরিয়ার সীমানা অধুষিত যে গ্রামগুলি থাকে তুমি দেখিয়ে দিলে, এইখানে গ্রাম, এই গ্রামে মাত্র 5টা ঘর আছে, ওইদিকে শুধু একটা পুকুর আছে, পুকুরটা দিয়ে তুমি আসতে পারো, কোনো অসুবিধা নেই, ওখানে সিকিউরিটি গার্ড থাকে না, এদিকে বলে এগুলো দেশের নিরাপত্তাহীনতাতে ভুগে দেশ। তখন তুমি যদি এগুলি কাউকে লিক করে দাও, তখন তুমি হয়ে যাবে দেশদ্রোহী। আর যদি তুমি অন্য কোনো দেশের হয়ে, যেটাকে আমরা এজেন্ট বলি, আমাদের দেশের বিরুদ্ধে যুদ্ধ করো, এই 5টা হচ্ছে মূল পয়েন্ট। আদারওয়াইজ তুমি কারোর সাথে কথা বললে, আমি এখন অপোনেন্ট দেশে কাউকে ফোন করলাম, জিজ্ঞেস করলাম কি কেমন আছো, ভাত খেয়েছো, ভালো আছো, তাহলে আমি তার ওই দেশের কোনো কিছু হলাম না, প্রেমিকাও হলাম না, কিছুই হলাম না, গল্প করছি। কারণ এতটাই আমাদের সিস্টেম, হ্যাঁ, নেটওয়ার্ক সিস্টেম খারাপ না যে যাকে তাকে কথা বললেই। আর সবচেয়ে বড় কথা, ইউটিউবার যারা হয় তাদের মোটামুটি আমাদের এই যেহেতু আমাদের ল্যাঙ্গুয়েজটা আমরা বুঝি একে অপরের, দুই দেশের সাথেই প্রচুর আমাদের সাবস্ক্রাইবার আদান প্রদান করি, তার মানে তারা আমার শত্রু বা আমি তাদের শত্রু সেটা হতো না। হ্যাঁ, ওরা হয়তো कैसे हो দিদি বল দিয়া, कैसे हो ভাইয়া, তার মানে এই না আমি ওর আপন হয়ে গেলাম, ও আমার শত্রু হয়ে গেল, কোনোটাই না। তো এইগুলি না, যদি আমি আমার দেশের ভেতরের কোনো অন্তর্বর্তী কোনো জিনিস, যেটা কিনা নিরাপত্তা নিয়ে, সিকিউরিটিকে থ্রেটেন করে, এমন কিছু জিনিস যদি আমি সেন্ড করে দিই, এই দেখো এখান দিয়ে আসলে, এখান দিয়ে হচ্ছে পেছন দিকে গেট, এখান দিয়ে ঢোকা যায়, এখান দিয়ে, এই জিনিসগুলি হচ্ছে আমাদের। আর যখন আমরা জানি যে অপোনেন্ট দেশের কমিশনে যারা বসবে, হাই কমিশন অফিসে যারা বসবে, তারা মোটামুটি আমাদের দেশের এগেনস্টে যারা খুব ভালো কাজ করে তাদেরকেই পুরস্কার স্বরূপ এখানে পাঠানো হবে, তাহলে আমি সেই দেশের সাথে, ছেলের সাথে বন্ধুত্ব করব কেন? কারণ ওদের টাকাতে খাওয়ার জন্য এবং হাই প্রোফাইল সিকিউরিটি গার্ড পাওয়ার জন্য, সব জায়গায় বিনামূল্যে সমস্ত জায়গায় ঘোরার জন্য এবং কোনো রকম নিষেধাজ্ঞা না থাকার জন্য, তাই তো? সব জায়গায় ঘুরে বেড়ানো, খাওয়া দাওয়া ওদের।
তারপর দেখো তাহলে এই মেয়েটা এই কাজগুলি করেছে, পেহেলগাঁওতে গেছে, সেখানে না, তার মানে সেই সবটা বলছে সেটা হয়তো না, কিন্তু নানা রকম ভাবে ভারতের অভ্যন্তরীণ কিছু জায়গা তুলে ধরেছে কার খাতে, অপোনেন্ট দেশের সাথে। ট্রাভেল ব্লগ করা মানে আমি আমার দেশের নিরাপত্তা কাউকে তুলে দিতে পারি না, দেশের এগেনস্টে গিয়ে, হ্যাঁ, যে ভীষণ ভালো ওই অপোনেন্ট দেশ, ওদের মন বিশাল বড়, ওদের এখানে কোনো রকম প্রবলেম নেই, যথেষ্ট আমাকে ভালো ব্যবহার করেছে, ওরা ভীষণ মেহমান নওয়াজ দিতে বেশ ভালো, এইগুলি বলে ওপরে তোলার কোনো মানে হয় না, তাই না? তো এই কাজগুলি করেছে আমাদের জো, ইনডাইরেক্টলি অন্য দেশের চোখে, মানে আমাদের দেশকে নিয়ে কিছু বলেনি, কিন্তু ওই দেশকে নিয়ে এত ভালো এত ভালো এত ভালো বলেছে, তার লেভেলটা উপরে হচ্ছে। তাতে কেন উঠেছে? চাঁদ পয়সাকে নিয়ে। হ্যাঁ, ওরা এই চ্যানেলটাকে প্রমোট করেছে, হ্যান করেছে, তো ওই যে বলো 1.2 করোড় ভিউজ হয়েছে, আরেকটা তো কত করোড়, সবটাই মোটামুটি ওই দেশের নাগরিকরা সাপোর্ট করেছে। কারণ যখন গভর্নমেন্ট, যখন আমরা ভালো করে জানি আমাদের পাবলিসিটি ডিপার্টমেন্ট থাকে, এরা যখন কোনো জিনিস প্রমোট করে তাহলে তো ভালো ভিউজ হবেই, সাবস্ক্রাইবারও বাড়বে। চাঁদ পয়সাকে নিয়ে এইভাবে নিজের দেশের নিরাপত্তাকে যারা বিক্রি করে তারা হচ্ছে দেশদ্রোহী। আর সাবধান হয়ে যাও ইউটিউবারদেরকে আমি বলবো যে দেশের নিরাপত্তা নিয়ে খেলো না। কীরকম নিরাপত্তা? সীমান্তবর্তী এলাকাগুলি নিজের ইউটিউবে তুলে ধরো না, সীমানা নিয়ে বেশি কথাবার্তা বলতে যেও না, সীমার মাঝে থাকতে লাগবে, সীমানা নিয়ে কথাবার্তা একটু কমই বলতে লাগবে। তারপর দেশের ইকোনমিক সিস্টেম খারাপ হয়ে যায়, এমন কোনো জিনিস আমি করব না দেশের ইকোনমিক সিস্টেম খারাপ হয়ে যায়। কেন? আমাদের বড় বড় বিজনেসম্যান, আদানি বলো, বাকিরাই বলো, রেমন্ডজি বলো, ওদের তো ভালো বিজনেস আছে ওই দেশের সাথে, তো ওরাও নিশ্চয়ই দেশে যাওয়া আসা করে, ওদের অফিসাররা যাওয়া আসা করে, ওদের সাথে ওই দেশের নাগরিকদের কথাবার্তা হয়, তাহলে ওরা কি দেশদ্রোহী হয়ে গেল? না, ওরা কথাবার্তা বলে ওদের বিজনেস সংক্রান্ত, ওরা কথাবার্তা হতে বলে যে হয়তো ঈদে ঈদ মুবারক দেয়, এরা হয়তো পুজোতে কিছু দেয়, দিওয়ালিতে হ্যাপি দিওয়ালি বলে, তাই বলে দেশের লোকেশন সেন্ড করবে না, দেশের অমুক অমুক জায়গায় জিনিস সেন্ড করবে, যেটা কিনা সম্পূর্ণ একান্তই ভারতের নিজস্ব, ভারতের আপন। আমার বাড়িতে কেউ বাড়িতে আসলে সে আমার বাড়ির গেস্ট হতেই পারে, তার মানে আমি আলমারির চাবিটা বা লকারের কোন জায়গায় কোন গয়নাটা বা কোন টাকাটা রাখি নিশ্চয়ই আমি দেখিয়ে দেবো না, বা আলমারির চাবিটাও দিয়ে দেবো না, ভাই দেখো একটু কাজটা করে নাও, বলবো না। ঠিক তেমনি দেশের জিনিসটা আমার ঘরে তুমি আসতেই পারো, বাট আমার ড্রয়িং রুমেই বসবে, সোফাতেই বসে চলে যাবে, তার মানে এই না তোমাকে আমি আলমারির চাবি দিয়ে আমার পুরো খাজানা তোমাকে আমি দিয়ে দেবো, বা কোথায় কি রেখেছি তোমাকে আমি বলে দেবো। সেটাই কিন্তু জো করেছে। তাই ইউটিউব করো, নিজের দেশকে বিক্রি করে নয়। আর দেশদ্রোহী হোয়াট একটা বিশাল কঠোর শব্দ, কঠিন শব্দ, কারোর সঙ্গে কেউ কথা বলি দেশদ্রোহী হয়ে যায় না। বা এরকম আমাদের ভারতবর্ষে প্রচুর আছে, বাংলাদেশের থেকে এসে ভারতবর্ষে বিয়ে করেছে, এরাও আছে, এদেরও আধার কার্ড হয়ে গেছে, বা অন্য দেশ থেকে এসে আছে। আমরা দেখেছি এবারের কত ধরপাকড় সময় দেখেছি, কেউ লং ভিসা এসেছে যায়নি, হ্যান না ত্যান না, একজন বিএসএফ এর দেখলাম সে চাকরি চলে গেছে, না সরি সিআরপিএফ এর চাকরি চলে গেছে। কেন? সে ওই দেশের অপোনেন্ট দেশের মেয়েকে বিয়ে করেছে, কিন্তু সে ও ডিপার্টমেন্টে জানায় নেই, লং ভিসা নিয়ে আসার পর আরামসে বসে গেছে। একটা ভিডিও দেখছিলাম সেদিন আমি, একজন রিজবি বলে, তো উনি বলছিলেন ওনার বাবা কাজ করতেন বিশাল বড় পোস্ট রিসার্চ, এই যে আমাদের ড্যাম প্রজেক্টগুলোতে ছিলেন। তো উনি ওনার এবং ওনার স্ত্রী, মানে ভদ্রলোকের বাবা এবং মা দুজনেরই বাপের বাড়ি ছিল ওই অপোনেন্ট দেশে। যখন থেকে উনি এই প্রজেক্টের, মানে এই প্রজেক্টগুলি বা ড্যামগুলির ইনচার্জ হয়ে গেছিলেন, সেদিন থেকে উনি আর কখনোই ওই দেশে যায় নাই। কারণ ভারতের অভ্যন্তরীণ অনেক কিছু ওনার কাছে থাকে, কোন জায়গাতে কি হবে না হবে, কোন দিকে ড্রেনটা মানে এই কাটলে পর ড্যামটা সুবিধা হবে, উনি জান নাই। একবার না দুবার পুরো চাকরি অবস্থায় দেখা করেছিলেন, তো দুবাইতে বোধহয় একবার দুবার, বেশি হবে না, একবার বোধহয় দেখা করেছিল। এবং সে বলল তার এক পিসে আসতে চেয়েছিল ওই দেশ থেকে, তো বাবা বলছে তুই আয়, কিন্তু উনি যেখানে ছিলেন গুজরাট একটা বিশাল ড্যাম উনি ক্রিয়েট করেছেন, ওখানে আসতে না করেছে, কারণ এখানে ভারতের মানে অন্তর্নিহিত অনেক ব্যাপার আছে। তাই উনি বলেছেন তুই দিল্লিতে থাকবি অন্য কোনো রিলেটিভের বাড়িতে, সেখানে গিয়ে আমি দেখা করবো, সেটাই উনি করেছিলেন। উনি ওনার নিজের বোনকেও, আপন বোনকেও নিজের ওই জায়গাতে আনেননি, কারণ এটাতে সিকিউরিটি রিলেটেড প্রবলেম ছিল। কারণ একটা তো পাসপোর্টে ওই জায়গাটার নামটা লেখা থাকবে না, লেখা থাকলেও ওই ড্যামের যদি কোনো ফটো, নর্মাল ফটো তুলে নিয়ে যায়, এটা আজকের কথা না, সে ভদ্র রিটায়ার্ড হয়ে বোধহয় পৃথিবীতে বোধহয় নেই, 10-15 বছর আগের কথা। তো সেটাই বললো আমার বাবা
কারোর সঙ্গে মিট করতে চাইতো না, কারণ সে এত বড়টা গায়ে ছিল, কারণ দুই দেশের তখন এই সম্পর্ক। তাই একবার বা দুবার দেখা হয়েছে, কার কোথায় হয়েছে, দুবাই হয়েছে। বাট চাকরি চলাকালীন বা চাকরিতে থাকাকালীন নৈবচ্চ ওই দেশে আর জানিনি উনি, কারণ বিশ্বাস, ট্রাস্টটা চলে যাবে, মানুষের ট্রাস্ট নিয়ে কখনোই খেলতে নেই, তাই উনি যান নাই। নিজের বোন, নিজের দিদির খুব ইচ্ছা ছিল মানে এখানে এসে ভাইয়ের ফ্ল্যাট, ভাই কই থাকে দেখার জন্য, ভাই দেখায়নি এর জন্য না দিদি, কারণ এর জন্য একে তো এটা লেখা থাকে অপোনেন্ট দেশে একটা লোক কোথায় কোথায় ঘুরতে পারবে, এটা একটা ব্যাপার ছিল। দ্বিতীয় হচ্ছে প্রচণ্ড হাই সিকিউরিটি জোনে ওনার ভাই থাকেন এবং কাজ করেন। এইরকম একটা অপোনেন্ট দেশের নাগরিক আসার পর কিছু না হলেও লোকে সন্দেহ করতে পারে, আরে অমুক দেশে ওনার বোনটা ছিল, কই ম্যাপটা পার হয়ে গেল না তো, প্রজেক্টটা চলে গেল না তো, টেনশন হতেই থাকে মানুষের। তাই ভারত মাকে ভালোবাসলে কোনো মানুষ কটা টাকার জন্য হয়তো বা এরকম কাজ করতে পারতো না, যেটা কিনা আমাদের এখানে এ করে দেখিয়েছে, করে দেখিয়েছে। বাই।